শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির। ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা এবং সমর্থন চান বিএনপির শীর্ষ নেতা। এ সময় শিক্ষা খাত সংস্কারে কমিশন করার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। অবসরের বয়স ৬৫ নির্ধারণ, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক কর্মচারী যোগ দেন অনুষ্ঠানে। শিক্ষা খাতে বিএনপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বক্তারা। তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, তিনি টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। বরাবরই শিক্ষক কর্মচারীদের অনুষ্ঠানে গুরুত্ব দেয় বিএনপির শীর্ষ নেতৃত্ব। খালেদা জিয়ার পর সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে হাত নেড়ে শিক্ষকদের স্লোগানের ভালোবাসার জবাব দেন তিনি। নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতারা বলেন, অনুপ্রবেশকারীরা যেন ভোট প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় আপনার দায়িত্ব পালন করবেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মেধা, মনন ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে শিক্ষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। এ সময় শিক্ষা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চান তিনি। প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে একটি জ্ঞান এবং মেধা ভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। দুর্নীতি বিরোধী সমাজ গড়তে স্কুল পর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারেক রহমান। আমরা সবাই মিলে যদি শিক্ষক, শিক্ষার্থী। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে দল দশের মতো কেউ কাজ করতে পারবে না, কাজে লাগানো যাবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগের মতো পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন। এরপর নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ। যোগ দেন 10 জন নির্বাচন বিশেষজ্ঞ। সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন, তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সিইসি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসি কমিটমেন্টও তাই, একটা সুন্দর, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিং এর প্রসঙ্গও। কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে, পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো, যাতে একটা হাঙ্গামার একটা স্কোপ থাকে। গত 3টা নির্বাচন যারা জড়িত ছিলেন
এই জাতীয় লোকজনকে যাতে অ্যাভয়েড করা হয় করা হয় এই বিষয়গুলো স্যার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত যাতে কোনো হয়তো প্রশ্নবিদ্ধ হতে না হয় আমাদেরকে। এখানে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত প্রথম থেকে আমি এটার পক্ষে ছিলাম যে ছবি সহ ভোটার তালিকা তো এক ধরনের ভোটার তালিকা থাকা উচিত। যারা মতামত দিচ্ছে অনেক দেশের কথা বলছে, আমি অত দেশের কথা বলে সময় নষ্ট করবো না, কিন্তু এটা তো সেই দেশ না। এখানে অনেকগুলি অর্গানাইজেশন আছে, অনেকগুলি সমিতি আছে, ওরা বাধা দেবে। আপনি জানেন যে যদি সবাইকে নিয়ে যদি আমরা ইলেকশন না করি তাহলে কিন্তু এই ধরনের একটা প্রতিবন্ধকতা আছে। সবার মতামত ও পরামর্শ শুনে সিইসি শেষে বলেন, এই নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে সেটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে সরাসরি ভোটের আয়োজন নিয়ে দুপুরে নারী নেত্রীদের সাথে সংলাপ হয় কমিশনের। প্রস্তাব আসে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার। জোর দেওয়া হয় নারী ভোটার ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং দুর্গম এলাকার নারী ভোটারদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থার উপর। পোলিং অফিস, প্রিজাইডিং অফিস, রিটার্নিং অফিসার সব এখানে নারী সংখ্যাও যথেষ্ট থাকতে হবে ইনশিওর করার জন্য। জেন্ডার ফ্রেন্ডলি করতে হলে স্টেক হোল্ডার সবাইকে এটার সাথে ইনভলভ করতে হবে। প্রতি নির্বাচনী এলাকায় ভোটারদেরকে পৃথক রঙের 2টি ব্যালট পেপার দিতে হবে, একটা সাধারণ আসনের জন্য, একটা সংরক্ষিত আসনের জন্য, এবং 2টা ভিন্ন রঙের হতে হবে ব্যালট পেপার। সিইসি তার সমাপনী বক্তব্যে বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি নারী বান্ধব ভোট আয়োজন করতে চায় ইসি। যখন মিটিংগুলো করেন, সভাগুলো করেন, ওখানে তো এই প্রসঙ্গগুলো তো আপনারা নিয়ে আসতে পারেন যে ইলেকশনে যাতে নারীদের পার্টিসিপেশনের বিষয়টা নিয়ে আসতে পারেন। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবকেও যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে ইমেইলে 7টি নমুনা পাঠিয়েছে এনসিপি। বলা হয়েছে এগুলো জাতীয় প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ইসির বেঁধে দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য অসম্ভব। তালিকার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত এনসিপি। এবার নমুনার ছবি দিয়ে আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছে দলটি। চিঠিতে তারা জানায়, গণমানুষের সাথে শাপলা প্রতীকের গভীর সংযোগ রয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সঙ্গে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশবাসীর ভালোবাসা উপেক্ষা করার শক্তি এনসিপির নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। আর শাপলা প্রতীক দিতে আইনে কোনো বাধা নেই বলে 101 জন আইনজীবীর বিবৃতির কথাও জানায় এনসিপি। এতে বলা হয়, এনসিপির নিবন্ধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে অনেক বিলম্ব করছে, অনাকাঙ্ক্ষিত, আইন বহির্ভূত, বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী আচরণ করছে নির্বাচন কমিশন। চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে হাটহাজারী মদুনাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির একাংশের নেতাকর্মীদের দাবি, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরেই আব্দুল হাকিমকে হত্যা করা হয়েছে। হামলার সময় গুলিবিদ্ধ হন গাড়ি চালকও। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। এভাবেই চট্টগ্রামের মদুনাঘাটে ফিল্মি স্টাইলে চলন্ত গাড়িতে গুলি করলে গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো পদপদবি না থাকলেও তিনি রাউজানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত। নিহতের স্বজনরা জানান, রাউজানে নিজের হাকিম অ্যাগ্রো ফার্মে কাজ শেষে বিকেলে শহরে ফিরছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী প্রাইভেট চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত। নিহতের স্বজনরা জানান, রাউজানে নিজের হাকিম অ্যাগ্রো ফার্মে কাজ শেষে বিকেলে শহরে ফিরছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটি হাটহাজারীর মদুনাঘাটে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় গাড়ি চালক সহ 2 জন আহত হন। আমরা মদুনাঘাট ব্রিজ থেকে নামছি, নামার সাথে সাথে একটা হেলমেট ছিল আর মাস্ক পরা ছিল, সামনে থেকে হেলমেট অবস্থা ছিল, মুখ বাঁধা ছিল, তো কেউ বা কারা এসে সামনে গুলি করছে। এখানে আসার পরে ডাক্তাররা আমাদেরকে বলছে যে উনি এক্সপার্ট ডেট। দলের জন্য না, রাজনীতিক না, অন্যদিকে কোনো এই ষড়যন্ত্র আছে, ওর শত্রু আছে, এটা আমরা সঠিক জানতে পারতেছি না। মানুষকে এভাবে মেরে ফেলা, দিনে দুপুরে মেরে ফেলা, এটা তো মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না।
বিএনপির এক গ্রুপের নেতাকর্মীদের দাবি, রাউজানে আধিপত্য নিয়ে দুই বিএনপি নেতার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রতিপক্ষ হয়তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হয়তো অন্য প্রতিপক্ষ থাকতে পারে, এদের ভালো লাগতেছে না, সেজন্য তাকে নিবেদিত হয়েছে। ইনি হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছের মানুষ, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সবসময় থাকে, ওরা ওটাও মেনে নিতে পারতেছে না, এটার কারণে হতে পারে। আওয়ামী লীগের এজেন্ট যেটা এখনো রয়ে গেছে রাউজানে, এরা সহযোগিতায় প্রত্যক্ষ মদতে আজ রাউজানে সংগঠিত হচ্ছে। গিয়াসউদ্দিন কাদের প্রতিপক্ষই এই কাজটা করছে, এটা 100%, এখানে কোনো ভুল হবার কিছু না। মোটামুটি আমি জানি এটা ফজলক বাহিনী। তবে দলীয় কোন্দল নাকি ব্যবসায়িক বা অন্য কোনো কিছুর জেরে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ভিকটিমের পারিবারিক, তারপরে ব্যবসায়িক, রাজনৈতিক, ব্যক্তিগত সব দ্বন্দ্বকে আমরা সামনে রেখে, সব বিরোধকে আমরা আমলে নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি কারা এই ঘটনা ঘটাতে পারে। আমরা আশা করি তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে। গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘাত সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একেনজি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে নতুন অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একেনজি তুরস্কের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন, প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণও জানান। কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবের পর এটি এক নতুন সূচনা। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। জুলাই বিপ্লবে আহত 7 বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দেয়ায় তুরস্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে আবরার ফাহাদের 6ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের পথ দেখিয়েছেন শহীদ আবরার ফাহাদ। 2019 সালের 7 অক্টোবর নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরারের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। এনসিবির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আবরার ফাহাদ বাংলাদেশ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী প্রতীক। আমরা যদি আসলেই আবরার ফাহাদ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি, সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছেন। বিগত 16 বছর ফ্যাসিবাদ আমলে যারা আহত নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করার আহ্বান জানান আবরার ফাহাদের পরিবার। ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে, র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনও প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটার জন্য অতি সত্বর তৈরি করা হয়। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী পথ দেখিয়েছে উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। ফ্যাসিবাদের আমাদের উপরে এই আক্রমণ, আগ্রাসন আমাদেরকে, আবরার ফাহাদদেরকে আরও বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে। এর আগে সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাকশো আয়োজন করে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার। বক্তারা ভারতীয় আধিপত্য ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের করণীয় তুলে ধরেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল, সেই মানুষটি শহীদ আবরার। জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে।
আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়। বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্বের সংকট ছিল বলে জানায় বক্তারা। আমাদের শহীদ আবরারকে সারা বছরের প্রাসঙ্গিক রাখতে হবে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়ান লুইস। সকালে জামায়াত আমিরের বাসভবনে হয় এই সাক্ষাতে বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার এবং রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এবারে জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের অব্যাহত সমর্থনের প্রত্যাশা করেন জামায়াত আমির। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামায়াত ইসলামীর যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো নির্বাহী বোর্ডের 222তম অধিবেশনে হয় ভোটাভুটি। বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা 30-27 ভোটের ব্যবধানে জাপানের প্রার্থীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। সংস্থায় বাংলাদেশে 53 বছরের সদস্যপদের ইতিহাসে এটি এক ঐতিহাসিক মাইলফলক। শুরুতে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া পদটির জন্য প্রার্থিতা ঘোষণা করে, তবে সেপ্টেম্বরে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় ভারত ও দক্ষিণ কোরিয়া। 30 অক্টোবর উজবেকিস্তানের সামরকান্দে অনুষ্ঠেয় সাধারণ সম্মেলনে ইউনেস্কো সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন খন্দকার এম তালহা। ইউনেস্কোর সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়াকে ঐতিহাসিক অর্জন আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের নেতৃত্বের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সম্প্রীতি না থাকলে একটি রাষ্ট্র কখনো উন্নতি লাভ করতে পারে না। বিকেলে কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী কল্পজাহাজ ভাসানো উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি যমুনা টিভিকে আরও বলেন, বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, দেশের মানুষ তাদের ধর্মচর্চা এবং সংস্কৃতি প্রকাশ করতে পারছে। এর আগে প্রবারণায় কল্পজাহাজ ভাসানোর আনন্দে মাতেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। একটা রাষ্ট্র, সমাজ কোনোদিন উন্নতি লাভ করতে পারে না যদি সৌহার্দ্য না থাকে, সম্প্রীতি না থাকে। কমিউনিটির ভিতরে যদি আপনি ইউনিফর্মিটি, হারমোনি না থাকে, একটা রাষ্ট্র, একটা দেশ চলতে পারে না। যেহেতু আমাদের ভিতরে সম্প্রীতি আছে, সৌহার্দ্য আছে, সহিষ্ণুতা আছে, আমরা এগিয়ে যাব। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন সব খবর। কোস্টগার্ডের একটি টহল দলের উপর 2টি নৌকা যোগে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজনের হামলার একটা ভিডিও নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সেখানে দেখা যায় স্পিড বোটে থাকা কোস্টগার্ড সদস্যদের উপর হামলা করছে কয়েকজন। এই বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ভিডিওটি মঙ্গলবার বিকালের। 4 সেপ্টেম্বর থেকে নদীতে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময়ে প্রতিদিন এই নদীতে অভিযান পরিচালনা করে আসছে কোস্টগার্ড সদস্যরা। বিকেলে নদীতে কিছু জেলেকে জাল ফেলতে দেখে তাদের থামতে সংকট দেয় টহল দল, কিন্তু জেলে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ধাওয়া দেয়। এ সময় আরও একটি নৌকায় কয়েকজন জেলে দেশীয় অস্ত্র নিয়ে কোস্টগার্ডের সদস্যদের উপর চড়াও হয়। আহত হন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ কয়েকজন কোস্টগার্ড সদস্য। তবে এই ভিডিওটি গত বছরে বলে দাবি করেছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। নারায়ণগঞ্জের 2500-এ ব্রাহ্মণদী ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন এবং এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত সোহেলের স্ত্রী জানান, পুলিশের অসহযোগিতার পর আসামিদের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন তিনি। এ সময় হত্যা মামলার সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা। গত 29 সেপ্টেম্বর ইউপি সদস্য সোহেল আহমেদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ময়মনসিংহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযুক্ত শামীম আশরাফকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, শামীম ব্যবসার পাশাপাশি একটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্বে আছেন। সম্প্রতি ফেসবুকে একটি পোস্টের কমেন্টে বেহেশত নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সে। এ নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা ঝড় ওঠে। এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। সফট লঞ্চিং হয়ে গেল সুগালোস, ট্যাপ ট্যাপ এবং রাইট সাইড রেস্টুরেন্টের।
দুপুরের এই অনুষ্ঠানের আয়োজক ছিল হেরিয়া গ্লোবাল ফুডস লিমিটেড। সেখানে চিনির বিকল্প পণ্য সুগালোজ এবং ট্যাপ ট্যাপ আর উদ্ভিদ ভিত্তিক ফাস্ট ফুড রেস্টুরেন্ট রাইট সাইডকে সবার মাঝে পরিচয় করে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে দুটি চুক্তি স্বাক্ষর হয়। বক্তারা বলেন এই সহযোগিতা বাংলাদেশের বাজারে উদ্ভাবনী এবং টেকসই খাদ্য সমাধান আনবে। পাশাপাশি খাদ্য প্রযুক্তি এবং স্বাস্থ্য উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করবে। ভবিষ্যতে এমন বৈশ্বিক অংশীদারিত্ব এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করার অঙ্গীকার করেন আয়োজকরা। 34তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে গুণীজন সম্মাননা এবং রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর মহড়ায় বাংলাদেশ প্রবীণ হৈতেশী সংঘ চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। এ সময় সংঘের সভাপতি একে শামসুদ্দিন খান সহ অনেকে বক্তব্য রাখেন। পরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য কামরুন মালিককে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কৃত করা হয় রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের। দর্শক, এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।